বিএনপি সবসময় সংবিধান সংশোধনের পক্ষে, কিন্তু ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিরোধী দল। এমনটাই বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের স্মরণ সভায় তিনি আরও বলেন, ক্ষমতায় যেতে জুলাই বিপ্লবকে ব্যবহার করতে চায় একটি গোষ্ঠী। বিস্তারিত দেখুন মাহিলা ইসলামের রিপোর্টে। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ, তবে এই নিয়ে রাজপথে ফয়সালার কথা বলে বিভ্রান্ত ছড়াচ্ছে বিরোধী দল। জাতীয় প্রেস ক্লাবে প্রফেসর এমাজউদ্দিন আহমদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী স্মরণ সভায় এই অভিযোগ করেন স্থানীয় সরকার মন্ত্রী। জুলাই সনদে প্রতিটি অক্ষর আমরা বারবার করে বলছি যে আমরাই বাস্তবায়িত করব। কারণটা হচ্ছে যে কথাগুলো বলা হয়েছে, যে গণভোটের কথা, সেই গণভোটের একটা অংশ তো আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। আমি স্টেটমেন্ট দিয়েছিলাম আমি নিজে, যে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। এদিকে জুলাই বিপ্লবকে ব্যবহার করে কেউ যেন ফায়দা তুলতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আমরাই তো সংস্কার এনেছি। সংস্কারের কথা বলে, সংস্কার এই দেশে কারা এনেছে? বিএনপি এনেছে। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের বিএনপি নিয়ে এসেছে। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে বিএনপি নিয়ে এসেছে। আপনি তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান, সেই বিধানকে আমরাই পার্লামেন্টে সারা রাত কাজ করে আমরাই পাশ করেছি। আজকে তাই যখন এই সমস্ত কথাগুলো বলা হয়, তখন জনগণকে বিভ্রান্ত করার জন্য বলা হয় বলে। এমাজউদ্দিন রিসার্চ কমিটি আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিতে সততা ও নিষ্ঠা জরুরি। তিনি একটু রাগী মানুষ, কিন্তু তাকে পেয়েছি। আর এখন আমরা যার নেতৃত্বে কাজ করতেছি তিনি হলেন প্রফেসর আনোয়ারুল চৌধুরী, যার নেতৃত্বে আমরা সংগঠিত, কিন্তু সেই শতনাগরিককে আর দাঁড় করানো দেওয়া হলো না। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিদের মতো মেজর মুজাফফরের একই সাজা ভোগ করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে কক্সবাজারের চকরিয়ার লক্ষারচরে ত্রাণ বিতরণের সময় তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, যে আইনে মুজাফফরের সহযোগীদের বিচার হয়েছে, একই আইনেই তার বিচার হবে। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত একজন পলাতক আসামি, সেনাবাহিনীর সাবেক মেজর মুজাফফর নাম, গোপন অবস্থায় ছিল, লুকিয়ে ছিল বা পলাতক ছিল। তার হদিশ পাওয়া মাত্র আমাদের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করেছে এবং সেনা হেফাজতে তাকে দেয়া হয়েছে, যাতে যেই আইনে তাদের একই সহযোগীদেরকে বিচার করা হয়েছিল সেই আইনে বিচার করা যায়, সেটা সেনাবাহিনী দেখছে। বন্যার পানি নেমে যাওয়ায় ক্ষত স্পষ্ট হচ্ছে চট্টগ্রামের বিস্তীর্ণ জনপদে। আজ সেখানকার ক্ষয়ক্ষতি পরিদর্শন করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বানভাসীদের চিন্তার কোনো কারণ নেই। ত্রাণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিগগিরই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম শুরু হবে। রিফাত আহমেদের ছবিতে চট্টগ্রাম ঘুরে রিপোর্ট করছেন শফিকুল হক। নিখোঁজের ৮ দিন পর সিদ্দিক সওদাগরকে খুঁজে পেয়েছে গ্রামবাসী, তবে জীবিত নয়। বানের জলে প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের বাঁশখালীর গোনাপাড়ার ছোট্ট এই ব্যবসায়ী। প্রকৃতির সঙ্গে এই লড়াই নতুন নয়। পানি নেমেছে, কিন্তু রেখে গেছে তার ক্ষতচিহ্ন। বন্যা থেকে বাঁচলেও অনিশ্চয়তায় ভরা চোখে এখন শুরু হয়েছে বেঁচে ফেরার নতুন যুদ্ধ। সেই ঘুরে দাঁড়ানোর গল্পেই এখন নতুন অধ্যায় লিখছে চট্টগ্রামের বন্যা কবলিত এই জনপদ। প্রায় 70% মতো ক্ষয়ক্ষতি আমাদের হয়েছে। এখানে অনেক পরিবার আছে যারা মাথা গোছানোর ঠাইয়ের মাথা গোছানোর জন্য তাদের 2 বছর কমপক্ষে সময় লাগবে। প্রায় 2 লক্ষ টাকার অত মালামাল নষ্ট হয়ে গেছে। এই নতুন শুরুর পথেই পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নিজ সংসদীয় এলাকায় বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণই শুধু নয়, মানুষের কথা শুনেছেন, খোঁজ নিয়েছেন তাদের ক্ষয়ক্ষতির, আশ্বাস দিয়েছেন সরকারের পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের। 7 লক্ষ পরিবার, এখানে 7 লক্ষ লোক পানিবন্দী চারিদিকে, সবার জন্য সব সাহায্য ত্রাণ দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, পরবর্তীতে যে পুনর্বাসন কর্মকাণ্ড তারও ব্যবস্থা নেওয়া হয়েছে, বীজ, সার ইত্যাদি সহ। এবং যতক্ষণ এই ত্রাণ কার্যক্রম শেষ করে পুনর্বাসন শেষ না হয়
ততক্ষণ আমাদের কার্যক্রম চলবে, সরকারের কার্যক্রম চলবে। অর্থমন্ত্রী জানান, দুর্যোগ কাটিয়ে মানুষের স্বাভাবিক জীবনে ফিরতে সব ধরনের সহযোগিতা করবে সরকার। এরপর পুনর্বাসন কার্যক্রম আরম্ভ হবে। যাদের বীজ দরকার, সার দরকার, ইত্যাদি ইত্যাদি যা প্রয়োজনীয় পুনর্বাসন কাজ এরপরে শুরু হয়ে যাবে। এবং স্বাস্থ্য সেবা, যেখানে অসুখ বিসুখের একটা বন্যার পরে একটা সাধারণত দেখা যায় একটা প্রকোপ দেখা যায়, সেজন্য ওষুধ বিশুদ্ধ সব প্রস্তুত আছে। কয়েকদিনের টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কৃষি ও মৎস্য খাতে যে ক্ষতি হয়েছে সেটি পুষিয়ে নিতে উদ্যোগ নিচ্ছে সরকার। প্রান্তিক কৃষকদের পুনর্বাসনে সার বীজ সহ আনুষঙ্গিক সহযোগিতার বার্তাও এসেছে অর্থমন্ত্রীর কাছ থেকে। শফিকুল হক, ৭১, চট্টগ্রাম। দর্শক, যাত্রাবাড়ীতে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত এক সভায় এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা সরাসরি তার বক্তব্যে যুক্ত হচ্ছি। আমি ভিতর থেকে মুহুর্মুহু ওই সাউন্ডের আওয়াজ পাচ্ছি। যাই হোক, আমাকে সিনিয়র সাংবাদিকরা ভিতরে ডেকে নিয়ে গেল, নিয়ে যখন বসলাম, এই ১০-১৫ মিনিটের মধ্যেই ৫০-৬০ জন পুলিশ এসে আমি তুলে নিয়ে চলে গেল একবার ডিবি অফিসে। যাই হোক, আমি ছোট্ট একটু কাহিনী বললাম, শুধু ১৯শে জুলাই পর্যন্ত এই পরিস্থিতি। এরপরে তো জেলখানার মধ্যে আরেক ঘটনা, রাত ৩টার সময় দেখছি আমাদের সিনিয়র নেতা নজরুল ইসলাম খান আমাকে আস্তে আস্তে ডাকছে রিজভী রিজভী বলে। এরপরে সকালে দেখলাম গোলাম পরওয়ার সাহেব, আমাদের ঢাকা বিভাগের কি বলে বাবুল সাংগঠনিক সম্পাদক, তাকে পেলাম। এইভাবে কিছু কিছু ইয়ে করে আমার সময় দেখলাম যে আমাদের আরেক নেত্রী নিপুণ রায়চৌধুরী, তাকে নিয়ে তার ২-৩ দিন আগে তার অপারেশন হয়েছে, তাকে নিয়ে এসছে। এই দেখে আমরা যাই হোক আমাদেরকে কোর্টে নিয়ে গেল। কোর্টে আমাদের একদিনের রিমান্ড হলো। রিমান্ড শেষে তারপরের দিন আবার আমাদেরকে কোর্টে নিয়ে আমাকে জেলে প্রেরণ করা। এর মধ্যে আর কে ধরা পড়েছে না পড়েছে কিছু জানি না। জেলখানায় থাকলাম। জেলখানায় গিয়ে নুরুর সাথে দেখা, আরো অনেকের সাথে, গোটা জেলখানার প্রত্যেকটি ওয়ার্ড বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ, কর্মী, বিএনপির নেতাকর্মী, জামাতের নেতাকর্মীতে ভর্তি। যাই হোক, 7 দিন পরে আবার আমাকে নিয়ে আসা হলো, নুরুকে নিয়ে আসা হলো, নিয়ে আমাদেরকে আবার 3-4 দিনের রিমান্ড নিয়ে আবার জেলে আসে। 7 দিন জেলে থাকার পর এবারে গিয়ে অনেককে দেখলাম, শহীদুদ্দিন চৌধুরী, অ্যানি, টুকু, আমাদের ডাক্তার রফিক, তারপরে আরও অনেককে ওখানে আমরা দেখতে পেলাম। সবগুলোর নাম বুঝতে পারছি, গোটা মানে ভর্তি। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল আন্দোলনের তীব্রতা দেখে হাসিনা বোধহয় আর থাকবে। যখন আস্তে আস্তে টাইমটা বাড়তে লাগলো, 30 তারিখ 31 তারিখ যখন আসা লাগলো, পুলিশের কণ্ঠে স্বর খুব ক্ষীণ হয়ে এসছে দেখলাম। যারা ডিউটি নিচের দিকে, উপরের দিকে তো ওরা বাহাদুরি দেখাচ্ছে, আমাকে বারবার জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছে। এমনকি নজরুল ভাইয়ের মতো বর্ষিয়ান নেতা, তাকেও নিচ্ছে, আর অন্য নিয়েছে। এবং আমি আপনাকে বলে রাখি যে হাসিনার প্রত্যাবর্তন এবং হাসিনা কি আত্মসমর্পণ করবে, কত কি কথাবার্তা শুনছি। এই মহিলা যে কি নিষ্ঠুর হতে পারে। আর নুরু তো ডাকসুর ভিপি, ডাক্তার রফিক তো পিজির একজন ডাক্তার, অ্যাসোসিয়েট প্রফেসর, আমিনুল একজন নামকরা দেশের ফুটবলার, সারা জাতীয় ফুটবলার সে, মজনু একটা কেন্দ্রীয় নেতা, একটা মহানগরীর আহ্বায়ক, শহীদুদ্দিন চৌধুরী একজন কেন্দ্রীয় নেতা, টুকু কেন্দ্রীয় নেতা, প্রত্যেকের গায়ে হাত দিয়েছে। শুধু আমি, নজরুল ইসলাম খান আর আমির খুসরো মাহমুদ চৌধুরী ছাড়া আমার মনে হয় এমন কেউ নেই। এমনকি ওই যে বাবুল ভাইয়ের কথা বললাম, এদের 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 প্রত্যেকের গায়ে হাত দেওয়া হয়েছে। নুরু তো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, তো সে বলেনি, আমি জিনিসটা বলা উচিত না, তবুও বললাম যে শেখ হাসিনার নিষ্ঠুরতা কত হতে পারে। এরা যখন খুঁড়িয়ে হাঁটছে তখন বুঝতে পারলাম যে কতখানি ভয়াবহ মানে শেখ হাসিনা। যাত্রাবাড়ীতে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত সভায় বক্তব্য রাখছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। সারা দেশে সমন্বিতভাবে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান ও পুনর্বাসনের কাজ করছে সরকার। আজ কক্সবাজারের চকরিয়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ একথা জানান। বলেন, কৃষি উৎপাদন যেন ব্যাহত না হয় সেদিকে বিশেষ নজর দিয়ে জলবায়ুর অভিঘাত মোকাবেলায় পরিবেশ প্রতিবেশ রক্ষায় খাল খনন ও বৃক্ষরোপণ করছে সরকার।
সার্জিল অন্তরকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন মোহাম্মদ হোসাইন। সব হারিয়ে নিঃস্ব শামসুল আলম। বয়সের ভারে শরীর যেমন নজু হয়েছে, মাথামুহুরির ঢলে শেষ সম্বল বাড়িটি হারিয়ে তেমনি অসহায়। আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে। কেবল শামসুল আলম কিংবা আয়েশা বেগম নন, কক্সবাজারের সাম্প্রতিক বন্যায় ভুক্তভোগী প্রায় 7 লাখ মানুষ। টানা 9 দিনের ভারী বর্ষণ পাহাড়ি ঢলে তলিয়ে গেছে চকরিয়া, পেকুয়া, মাথামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা। ঘরবাড়ি, ফসল, সহায় সম্বল হারিয়ে বানভাসী মানুষের অপেক্ষা সরকারি বেসরকারি মানবিক সহায়তার। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা দিতে শুক্রবার 2 দিনের সফরে কক্সবাজারে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। চকরিয়ার কোচপাড়ায় বেড়িবাঁধ ভাঙন পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের পাশে যান স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের বাড়িঘর পুনর্নির্মাণ, কৃষকদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। আর পক্ষে যতটুকু সম্ভব আমরা সহায়তা করিবার চেষ্টা করি, এবারও করি। আর পক্ষে আর দলীয় নেতা কর্মী সকল এবং সরকারিভাবে ত্রাণ যতটুকু সম্ভব দিয়া ওই আল্লাহর রহমতে এখন পরিস্থিতি ভালো, পানিও কমে গিয়ে, কিন্তু বন্যা বর্ষা যতদিন আছে আর তো সাবধান তা করিবে, হয়তো আবারও পারে। ফাঁসিয়াখালীতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি আছে সরকারের। বিশেষ করে বিভিন্ন অঞ্চল যেখানে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্যা পদ্ধতি হয়েছে, সেখানে একজন মন্ত্রী প্রতিমন্ত্রীকে দায়িত্ব দিয়ে সমন্বয়ের কাজ করা হচ্ছে। প্রশাসন সহ অন্যান্য সরকারি সকল বিভাগের কর্মকর্তারা রাত দিন পরিশ্রম করে সমন্বয়ের মাধ্যমে এই বন্যা দুর্গতদের পাশে আছে এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করছে। আর যে সমস্ত অবকাঠামো বিনষ্ট হয়েছে সেগুলো আমরা জরিপ করছি। সরকারি ও দলীয়ভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, পুনর্বাসনের জন্য জরিপ শুরু করেছে সরকার। সাম্প্রতিক কক্সবাজারের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই অঞ্চলের মানুষের। এখানকার মানুষ এখনো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন এবং বার্তা দিলেন, বিএনপি সরকার জনগণের সরকার এবং এই সরকার যে কোনো পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াবে। মোহাম্মদ হুসাইন, 71, কক্সবাজার। এদিকে চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা করার ঘোষণা দিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। সকালে বন্যা আক্রান্ত চন্দনাইশ উপজেলার দোহাজারিতে বীজ বপন, বিতরণ এবং গবাদি পশুর ভ্যাকসিন দেওয়ার উদ্বোধন করে তিনি কথা জানান। মন্ত্রী আরও বলেন, এলাকা ভিত্তিক কৃষকদের ক্ষতির পরিমাণ নির্ধারণে তথ্য সংগ্রহের কাজ চলছে। বন্যায় যাদের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিনামূল্যে ধানের চারা দেবে সরকার। বন্যার পর গরুর খুরা রোগ প্রতিরোধে 5 জেলার সব গবাদি পশু আগামী 15 দিনের মধ্যে ভ্যাকসিনের আওতায় আনা হবে। এছাড়া কৃষকের ফসল রক্ষা ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে সারা দেশে 2000 মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের প্রস্তুতি নিচ্ছে সরকার। আমাদের কৃষি অফিসার আছে, ওনারা ডাটা সংগ্রহ করছে, কোথায় কোন বীজতলা, কোন অঞ্চলে, কোন গ্রামে কে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। সো ওই অনুযায়ী আমরা সরকারের পক্ষ থেকে একটা বীজ দেওয়ার ব্যবস্থা করেছি। আর একই সাথে কিছু লোক হয়তোবা তার বীজতলায় এখনো পানির নিচে বা বীজ বুনার মতো জায়গা তার নাই, ওদের জন্য আমরা কিছু জায়গা গভর্নমেন্টের পক্ষ থেকে কৃষকদের কাছ থেকে আমরা ঋণ নিয়েছি শুধু বীজতলাটার জন্য, যাতে করে 15-20 দিন পরে আমরা ওই হালিটা উঠাইয়া, চারাটা উঠাইয়া ওই যাদের বীজতলা নষ্ট হয়ে গেছে বা পানির নিচে ছিল, হয়তো 5 দিন পরে পানি শুকাবে, তখন আর বীজ বুনার সময় থাকবে না, ওইটাকে কাজে লাগানোর জন্য আমরা করছি। চট্টগ্রামে এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 15,000-এর বেশি ঘরবাড়ি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ এলাকার বাসিন্দারা। এসব এলাকার বেশিরভাগ মাটির ঘর ভেঙে গেছে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে অনেকে এখনো দিন কাটাচ্ছেন আশ্রয় কেন্দ্র বা আত্মীয় স্বজনদের বাসাবাড়িতে। জহিরুল ইসলামের ক্যামেরায় প্রণবেশ চক্রবর্তীর রিপোর্ট।
বন্যায় ধসে গেছে একপাশের মাটির দেয়াল, ঘরের ভেতর এখনো পানি, কাদা আর পলি মাখামাখি, ছড়িয়ে ছিটিয়ে আছে নষ্ট হওয়া আসবাবপত্র। পরিবেশ না থাকলেও এর মধ্যেই বাধ্য হয়ে পরিবার নিয়ে থাকছেন বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের নার্সারি ব্যবসায়ী নুরুল আলম। ভাঙা ঘরের অবস্থা দেখাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নুরুলের স্ত্রী কোহিনুর আক্তার। বন্যায় আয়ের একমাত্র সংস্থান নার্সারিও ক্ষতিগ্রস্ত। 8-10 দিন লতি মানেলে পুরুত কোন ঘুম জানলে রাতিও ঘুম না দিনে তো ঘুম নেই। এটা বাসি ডর গলি নেরে রাব গলি যেত তোর ডাবাল পরে গিয়ে কই পুরুত দূরে দূর না তো না বাসি এলে পুরুত না যাচ্ছে ওই দিয়ে তো বেঞ্চি দিলে কিছু দিলে খাই নলে বাজে বইলো ইয়ে দূর বাজে ঘর দূর বাজে বই দেয় আল জবার আগে আর ওই বেলা বাজে কিছু কিছু নাই বাবা। আর নার্সারি বাড়ি কিচ্ছু না বাজে কয়েকখান সারা আছে প্রায় 2 লক্ষ টাকার মতো আর নার্সারি গেছে বাবা। এবারের বন্যায় বাহারছড়া ইউনিয়নের বেশিরভাগ মাটির ঘরই ভেঙে গেছে। একই রকম অবস্থা বাঁশখালী, সাতকানিয়া, চন্দনেশ উপজেলার হাজারো পরিবারে। কারো কাছে হাত পাতি পারছি না, আর ত্রাণ যাগুলো আছে এইগুলি এদিকে এদিকে চলে যায়। বেড়ার গছ যারা আছে তারারও অনর প্রায় 10-15 দিন ধরে অনরিতার সগুত গুমুদ্দ নাই। বাড়ি ডুবে গেছে, মাটি গছ যেটা আছে এটা সব মানে ব্যাংকের জোরে মানে নষ্ট হয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 15,000-এর বেশি ঘরবাড়ি। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ চট্টগ্রামের উপজেলাগুলো। গদ্দর বাগে গুই ডাবল ডাবল ফরে গিয়ে গুই মাকে যাইছে হেরা বাজে জামাইয়ে নেই বাজে ফসল হয়ে। পাকা বাড়ি যাদের আছে ওই 10 ঘরের মানুষ পাকা বাড়ি 1 ঘরে যাইয়া থাকতেছে। খুব কষ্ট হয়ে আছি ভাই, আর এটা পানি নিয়ে দিন হারাই দিই। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। এরপর তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। রিয়েল অ্যাসেসমেন্ট করতে বলেছি এবং দ্রুত অ্যাসেসমেন্টটা পেলেই সরকারও বলেছে আমাদেরকে সেইভাবে তাদের ঘর মেরামতের জন্য সে সহায়তাটা দেবে। বন্যায় যারা বাসস্থান হারিয়েছেন তাদের প্রয়োজনীয় সহায়তার নিশ্চয়তা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। জনগণের কোনো দুঃখ, দুর্দশা, কষ্টের মধ্যে আমাদের সরকার নিশ্চুপ বসে থাকতে পারে না। সে কারণে আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের উপর ভরসা রাখেন। সরকারি হিসাবে এবারের বন্যায় চট্টগ্রাম বিভাগে ক্ষতিগ্রস্ত হয়েছেন 10,85,000 মানুষ। এর মধ্যে শুধু চট্টগ্রামেই ক্ষতিগ্রস্তের সংখ্যা 7,28,000। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। জুলাই অনেক তরুণ যুবকের আত্মত্যাগের গল্প। স্বৈরাচারীর পতনের আনন্দের বিপরীতে ওইসব যুবকের স্বজনদের পরের অবস্থাটা বেশ করুণ। এই যেমন ময়মনসিংহের রাজু ও তার মায়ের গল্পটা। বিজয়ের আগ মুহূর্তে রাজুর আত্মত্যাগের বিপরীতে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে জীবনযুদ্ধে প্রতিদিনই লড়াই করছেন তার মা। অসহায়ত্ব যেন পিছুই ছাড়ছে না তার। ফারহানা ন্যান্সির প্রতিবেদন, ছবি তুলেছেন রিফাত আহমেদ। নিস্তব্ধ পলক তার, একের পর এক শোক দাফন করে চলেছেন তিনি। আবার বেঁচে থাকার প্রতিদিনের লড়াইয়ে সামিল এই মা অপেক্ষায় বুকের মানিক ফিরে আসার। বিজয়ের ঠিক আগ মুহূর্তে 5 আগস্ট সকালে উত্তরার আজমপুরে পুলিশের গুলিতে প্রাণ দিতে হয় নাজমুল ইসলাম রাজুকে। পেশায় দর্জি, রাজুর বয়স ছিল মাত্র 38 বছর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি রাজুর মা এখন একাই থাকেন ভাইদের বাড়িতে জরাজীর্ণ এক ঘরে। আমার সন্তান যে কতটুকু ছিল এটা আমার বলা বাইরে। মানুষের সন্তান 19 আর 20 থাকে, কিন্তু আমার সন্তান এরকম ছিল না। অনেক কষ্ট করে বড় হয়েছে, তো মায়ের মর্যাদা দিচ্ছি। জুলাইয়ের 30 তারিখে আমার রাত্রে কথা হইলো, আম্মা আমি আর একা থাকতাম না, তোমার কষ্ট আর করুন লাগতো না। আমি কিছু ঋণ আছে, এই ঋণটা শেষ হইলে কিন্তু তোমার আর কষ্ট থাকতো না, আমি ঢাকা রাখতাম না। যে মায়ের চোখ জুড়ে জুলাইয়ের হতাশা, সেই মায়ের নামে সৃষ্টিকর্তা যেন লিখছেন ধারাবাহিক শোকলিপি। 1 মাস হয় শেষ সম্বল ছোট ছেলেটাকেও হারিয়েছেন লিভারের অসুখে। প্রতিদিন বেঁচে থাকার অমোঘ নিয়মে তিনি নিঃস্ব।
2011 সাল থেকে ও অসুস্থ। তবু আমার বড় ছেলে কইছে মা ও যদি 10 টাকা বলে তাও ওইটা বুনাস পরে কাজ করতে দিও না, ও অসুস্থ। শহীদ রাজুর স্ত্রী ও কন্যার নামে বিশেষ ভাতা চালু হলেও ময়মনসিংহের রাজুর মায়ের নামে নেই কোনো বরাদ্দ। জুলাই ফাউন্ডেশনের সহায়তা থেকে শুরুর দিকে কিছুটা দিলেও পরে আর শাশুড়ির সাথে যোগাযোগ রাখেনি পুত্রবধূ। রাজুর অসুস্থ ছোট ভাই অনেকটা বিনা চিকিৎসায় মারা গেলে তার মা এখন একাকী অমানবিক জীবনযাপন করছেন। আমি তো উত্তরা থেকে, আমার তো সন্তান, সরকারের কাছে আমার একটা আবেদন, আমার ছোটখাটো একটা আমাদের এই ভার্সিটিতেই দূরে না থেকে যে ভার্সিটিতে আমার একটা কোনো কর্ম দেওয়া দেয় যাতে আমি করে খেতে পারি। সবকিছু একদিন স্বাভাবিক হবে। আজকের দিনটা হয়ে যাবে গতকাল। ব্যস্ত মানুষের মন সময়ের সাথে অনুভূতিকে কেমন ম্লান করে দেবে। বুলেট বিদ্ধ ছেলের অপেক্ষা আর জীবন সংগ্রামের নিষ্ঠুর বাস্তবতায় এই বৃদ্ধ মা জুলাইকে কিভাবে ধারণ করবেন? ফারহানা ন্যান্সি, ৭১, ময়মনসিংহ। ঝিনাইদহ শহরের প্রবেশদ্বারে অবস্থিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর এবং ভাস্কর্যটি ভেঙে ফেলা হচ্ছে। এ নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন জেলার মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন পর্যায়ের রাজনীতিকরা। আর জেলা প্রশাসক জানিয়েছেন এটি যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য সেটা তিনি জানতেন না, কারণ ভাস্কর্য হিসেবে এটি অসম্পূর্ণ। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। ১৯৭১ সালের ২৮ অক্টোবর মৌলভীবাজারের ধলাই সীমান্তে পাকিস্তানি বাহিনীর সঙ্গে বীর বিক্রমে লড়তে লড়তে শহীদ হয়েছিলেন সিপাহী হামিদুর রহমান। তার সেই অসামান্য বীরত্বের জন্য স্বাধীন বাংলাদেশে তাকে দেয়া হয়েছিল মুক্তিযুদ্ধের সর্বোচ্চ স্বীকৃতি বীরশ্রেষ্ঠ খেতাব। জাতির এই বীর সন্তানের প্রতি শ্রদ্ধা জানাতে তার নিজের শহর ঝিনাইদহের প্রবেশদ্বারে ২০১৯ সালে নির্মাণ শুরু হয়েছিল বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর ও ভাস্কর্যের। সেই ভাস্কর্যটি ভাঙা হচ্ছে গত ৪ দিন ধরে। ভাঙার কাজে নিয়োজিত শ্রমিকরা জানান ছোট মজিদ নামে একজন ঠিকাদার তাদের এই কাজ দিয়েছেন। হামিদুর রহমানের ভাস্কর্য ছিল, সেটা ছোট মজিদ ভাই আছে ভাঙতে বলেছে, আমাদের ভাঙার পরে কখন কি হবে সেটা আমরা জানি না। আর এলাকার কেউ কেউ বলেন ভাস্কর্যটি নির্মাণের সময় স্থান নির্বাচনে ত্রুটি ছিল। অনেক দিন ধরে ভাঙা হচ্ছে, আসলে এটা পুনঃ নির্মাণ করবে নাকি এখান থেকে উঠিয়ে দেবে এটা আমরা জানি না। পুনরায় ভালো কিছু হোক সেটাই আমি আশা করি। বিষয়টি নিয়ে ক্ষোভ জানান মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী ও সচেতন নাগরিকেরা। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবারেরও অভিযোগ তাদের কিছু না জানিয়েই চত্বর সহ ভাস্কর্যটি ভাঙা হচ্ছে। স্তম্ভ আরেকটি হবে কিনা বা তার স্মৃতি ধরে রাখার জন্য এমন কোনো স্পষ্ট কোনো বক্তব্য প্রশাসন বা এই যারা ভাঙছে তারা কেউ বলছে না। যারা আমাদের ইতিহাস ও সংস্কৃতির উপর আঘাতে হেলেছে তারা দেশ ও জাতির শত্রু। আমরা অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন বলেন তাদের দাবি দ্রুত এই বীর সন্তানের ভাস্কর্য নির্মাণ করা হোক। অনতি বিলম্ব যেন আমাদের মুক্তিযোদ্ধাদের এই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্তম্ভ নতুন করে নির্মাণ করা হোক। আর জেলা বিএনপি নেতা আব্দুল মজিদ বিশ্বাস বলেন যেই অপসারণ করুক না কেন নতুন করে এই বীরের ভাস্কর্য নির্মাণ করতে হবে। তারা ভাঙছে এটা আমি সঠিকভাবে বলতে পারবো না, তবে এটা ভাঙা প্রয়োজন ছিল। ভেঙে আরেকটা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে আরেকটা ভালো কিছু অন্য কোথাও করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এ নিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন জানান তিনি জানেন না কারা ভাস্কর্যটি ভাঙছে। এ নিয়ে পৌরসভার ভারপ্রাপ্ত প্রকৌশলী রাশেদ আলী খানও জানান এ নিয়ে তারাও কিছু জানেন না। হামিদুর রহমানের ভাস্কর্য সেটা জানলাম হচ্ছে যে গতকালকে ওনারা কি করেছেন, কাজকর্ম পুরাটা না করেই এটা অনেকটা বিকৃত অবস্থায় এটা রেখে গিয়েছে। তো পরবর্তীতে এই ভাস্কর্যটা যে পজিশনে রাখা হয়েছে সেই পজিশনের কারণে কিন্তু গাড়ি চলাচলে বিঘ্ন হচ্ছে এবং প্রচুর এখানে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে। ২০১৯ সালে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে ৩০ ফুট উচ্চতা ও ১০ ফুট প্রস্থের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর নির্মাণ শুরু হয়। হাসিবা আলী বর্ণা, ৭১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলার মঞ্চে একসাথে মিলেছেন ৩ থেকে ৭০ বছর বয়সী শত মানুষ। মিলেছেন বর্ষার ছন্দে, নৃত্যের তালে আর সঙ্গীতের সুরে। শিল্পকে আত্মস্থ করে নিজেকে নতুন করে খুঁজে নেয়ার এক অনন্য আয়োজন ঘন ঘটা। বিস্তারিত জানাচ্ছেন জুদিয়া তানহা। কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ শিক্ষক, কেউ সাংবাদিক, কেউ বা আবার গৃহিণী। পেশা আলাদা, জীবনযাত্রা আলাদা, কিন্তু নাচের প্রতি ভালোবাসা তাদের এনে দিয়েছে একই মঞ্চে।
বর্ষার সৌন্দর্যকে আপন করে নিতে চারুকলা অনুষদে আয়োজন করা হয় নৃত্য উৎসব ঘনঘটা। আকাশে মেঘের আনাগোনা, বাতাসে বর্ষার গন্ধ। খোলা আকাশের নিচে প্রকৃতি আর শিল্প যেন মিলেছে একই ছন্দে। সেই ছন্দকেই পূর্ণতা দিল বর্ষা। আয়োজকরা বলছেন, বর্ষাকে নাগরিক মনের কাছে পৌঁছে দিতেই এমন উদ্যোগ। বর্ষা মানে জলবদ্ধতা, বর্ষা মানে ট্রাফিক, সব কিছু। তো সেই জায়গা থেকে বর্ষাকে কিভাবে খোলা আকাশের নিচে উদযাপন করা যায় সেটাই ছিল আমার ইচ্ছা। যেখানে ভুল করলে হাসাহাসি করবে না এবং যেখানে কেউ বডি শেমিং করবে না, কোনো ধরনের আই ওয়ান্ট আ নন জাজমেন্টাল কমিউনিটি। চাপা পড়ে থাকা স্বপ্নগুলো নতুন করে ডানা মেলার উৎসব, এমন উচ্ছ্বাস নৃত্যশিল্পীদের কণ্ঠে। আমরা মনের আনন্দে নাচি, মনের দুঃখ শেয়ার করে নাচি, মনের কষ্টগুলো নাচে ভাগাভাগি করে নেই। আমাদের একাডেমির সৌন্দর্য এটা। নাচ শেখার জন্য আসলে কোনো বয়স লাগে না। এই খুশিটা ভাগ করে নেওয়ার মধ্যে একটা মজা আছে, তো এটা আসলে খুবই আনন্দিত আমি আসলে আজকে পারফর্ম করে ওদের সাথে। ছোটবেলায় ইচ্ছা ছিল, কখনো নাচা হয়নি, বাট এখানে এসে নেচে এখন যেমন আমরা আমি অনেক এনজয় করতেছি। নিজেকেও বর্ষা উদযাপনে সামিল করতে পারার আনন্দের বার্তা ছিল শাড়ি পাঞ্জাবিতে রঙিন মানুষগুলোর কণ্ঠেও। আমরা তো রাস্তাঘাটের বর্ষা দেখি, কিন্তু মানুষের মনের যে বর্ষা সেটা কিন্তু আমরা দেখি না। তো সেটা দেখার জন্যই আসলে এখানে আসা। তার কারণ আসলে মানুষ তো, আমরা নগর জীবনে সবাই ব্যস্ত, এই ব্যস্ততার মধ্যে আসলে প্রকৃতিকে সময় দেওয়ার সময় কই আমাদের। সবাইকে দেখে এত ভালো লাগছে আর সবাইকে এত সুন্দর লাগছে। আমি চাই প্রত্যেক বছরই যেন এরকম একটা আয়োজন হোক। এসে মনে হলো না আসলে আসলে মিস হয়ে যেত। যদিও সবগুলা প্রোগ্রাম, মানুষের এত ভিড়ে সবগুলা প্রোগ্রাম দেখতে না পারলেও কিন্তু গানগুলো শুনেছি। প্রত্যেকটা গানের সাথে যে নাচের যে সংমিশ্রণ ছিল, এটা আসলেই সবাইকে আন্দোলিত করার মতো। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় অনুষ্ঠান স্থলে ছিল জাগো ফাউন্ডেশনের ডোনেশন বুথ। কেউ শিক্ষক, কেউ সাংবাদিক, আবার কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, কিন্তু এই মঞ্চে সবার একটাই পরিচয়, সবাই শিল্পের মানুষ। বর্ষার ছন্দে ভালোবাসা আর স্বপ্নকে একসঙ্গে উদযাপন করার এই আয়োজন যেন মনে করিয়ে দেয় জীবনের ব্যস্ততার মাঝেও একখণ্ড সময় নিজের জন্য বের করে নেয়া। আর সেখানে এই ঘনঘটা 2 আয়োজনের সবচেয়ে বড় সার্থকতা। জুলিয়া তানহা, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 এর সাথে।